ভারতের আধিপত্য আর আর কোনদিন আসবে না। যারা মনে মনে সুখ পেতেছিলেন ভুলে যান, এই দেশ হবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। ভারতের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমরা এতটা শক্তিশালী হব, সালাউদ্দিন ভাইয়ের মতো একটা যোগ্য ব্যক্তি এরকম অশ্লীল কথা বলে, এটা কাম্য না, এটা মোটেও কাম্য না। আমরা তো সবাইকে মেনে নিছি, প্রেসিডেন্টকেও মেনে নিছি, তারপরে মনে করেন সবাইকে মেনে নিয়ে আগাই যাচ্ছে দেশটা। আমার মনে হয় এখন আমরা ভারতের কোনোভাবে খুশি হওয়ার কাজে নাই। এই জাতি চিনতে পারছে ভারত আমাদের একমাত্র শত্রু। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। যারা দেখছেন সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে বাংলাদেশে কোনো অশান্তি হলে, কোনো রকম উচ্ছৃঙ্খল কার্যক্রম বা কোনো কিছু হলে ভারত তো খুশি হয়, ভারত চরম খুশি, এবং এর যোগানদাতা ভারত থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি মনে করি ভারতের এই ভারত আসলে পাগল হয়ে গেছে, আর পাগলের সুখ মনে করবেন মনে মনে। আজকে যে সংকট, এটা যাতে ঘনীভূত না হয়, সবাই কাজ করতেছে যাতে সংকট আমরা কেটে উঠতে পারি। আমাদের প্রত্যাশা নতুন সূর্য, নতুন দেশ এবং রক্তে দেওয়া যে আমাদের ছাত্রদের নতুন স্বাধীনতা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমার মনে হয় এখানে সকল সেক্টরের একটু সমস্যা আছে, আতঙ্ক আছে। আপনি দেখেন অনেকে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি বিএনপির মতো একটা প্রতিষ্ঠিত দল, তার একজন দুষ্ট নেতা মানে এই সময় এই ধরনের বক্তব্য খুবই উস্কানিমূলক, খুবই উস্কানিমূলক। এবং আমি মনে করি ওনারা এইসব লোকের জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ছাত্র নেতা, আমি আমাদের খোকা ভাইয়ের ছেলে ইশরাক, উনি ওনার কাঙ্ক্ষিত এই যে কত কষ্ট দিয়েছে জনগণকে, এটা আগেই করলে পারতো। এই কষ্ট দিয়া সরকারকে চাপে রেখা আদালতের রায়, আদালতের রায় তো বিতর্কিত হবে, জনগণের চাপে আদালতের রায়, এটা তো মানা যায় না। তারপরে দাবি উপদেষ্টা পদত্যাগ করতে হবে। এটাকে আহমকি দেশ চলতেছে, কার ইশারে করতেছে? অর্থাৎ আপনি কোনো একটা অসন্তোষ সৃষ্টি করবেন, জনগণের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, ভারতের সুবিধা, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবেন না। কিন্তু সংস্কারই করতে পারলেন না। আর সংস্কার করতে দেরি লাগবে কেন? আমি আগেও বলছি ভাই, সংস্কার করতে এত সময় লাগার কথা না। এনারা আসলে কনফিডেন্সের অসুবিধা আছে, তৃণমূলের সাথে যোগাযোগ কম, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ কম, যার জন্য পারতেছেন না। গণভোট নেন, গণভোট নিয়ে সংশোধন করেন। তো বিএনপিতে চাবে না কখনো করতে। বিএনপি কেমন করে আপনি মানে আমরা আশা রাখবো যে বিএনপি 3 ভাগের 2 ভাগ ভোট পাবে বা সংসদে আসন পাবে, তারপর সংসদ করে নেবে? অসম্ভব ব্যাপার। পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটছে, যতটা আশা করে ততটা পাবেন না। আজকাল দিন এই 3 বার ভোট দিতে পারে নতুন প্রজন্ম, কতটা গ্রহণযোগ্যভাবে নেবেন বিএনপিকে সন্দেহ আছে। এটা দৃশ্যমান চাঁদাবাদী এদের জন্য চরম একটা মানে দুর্ভাগ্য বলবো আমি, এটা কিছু বলার নাই। তারপরে বলবো ভাই, আমাদের একটা বিশাল যুদ্ধের মধ্যে আমরা আছি। একটা যুদ্ধের জয় যতটা সহজ, তাতে বড় কঠিন এই জয়টাকে টিকে রাখা, এটার বাস্তবতা। তা আমরা ফেতিসকে পাঠাইছি, বাট আমরা নতুন দেশটা যে গর্ব করতে পারতেছি না, নানা রকম সমস্যা দিচ্ছি। তো এখানে একটা সমস্যা হয়েছে এনেছেন বলবো। আমি ওই প্রথমে বলছি, গোয়েন্দারা অ্যাক্টিভ না, গোয়েন্দাদেরকে আপন করে নেওয়া হয় নাই বা হইতে পারে নাই। আগে গোয়েন্দা কাজ ছিল কি মোস্তাফিজ জানে, ডিজিপি যেভাবে কাজ ছিল কি, সরকারপন্থী নেতার কাছে যাবেন, দুইটা বিরোধী দলের নেত্রী সম্বন্ধে নেগেটিভ একটা পয়েন্ট বলবেন আর ওনার প্রশংসা করবেন চলমান সরকার। বাট এই হলো সারাদিনের কাজ। আপনি আমার দেখান গত 16 বছরে কি কাজ করছে যা দেশের জন্য মঙ্গল হয়েছে। আর সঠিক কাজ করতে পারলে তো এত অপকর্মগুলো হইতো না দেশে। আমরা পেশাগত কাজে অনেক পিছিয়ে আছি। গোয়েন্দাদের উচিত একটা প্ল্যাটফর্ম, তার কোনো দল থাকবে না, এটা দেশের জন্য নিবেদিত, তারা 100 বছর সামনে দেখবে, এরকম একটা প্ল্যাটফর্ম বানাইতে হবে, মানে সিস্টেম করতে হবে, এর মধ্যে ওরা থাকবে। সরকার চালাক, সরকার বললো আবল তাবল সে শুনলো, মানে সে তার দর্শনে চলবে। আমরা আমেরিকা দেখেন, কানাডা দেখেন, অন্য সব দেশ তাই করে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থারা হলো সম্পূর্ণ সরকার লাঠিয়া। এই মানুষের যদি বেরিয়ে আসতে হবে। তারপরে আমরা আসি অ্যাডক, বিএনপি আসলে এই সেট, আওয়ামী লীগ আসলে এই সেট। এইটা তো একটা গোয়েন্দা হইতে পারে না, এইটা কোনো গোয়েন্দা হইতে পারে না। এইখান থেকে বাইর করে দিতে হবে। গোয়েন্দারা কোনো চেয়ারের জন্য থাকবে না,
কমিশনের জন্য থাকবেন আমার এই বেতনের স্কেলেই আমি তো সামনে চেয়ারে বসবো, এগুলি হওয়া উচিত না। যাই হোক, আমরা পেশাদারিত্ব গোয়েন্দা চাই। এখন দেখেন আস্থার সংকট কত জায়গায় হয়েছে। ডিজিএফআই কার? ডিজিএফআই হলো কে? ডিফেন্স মিনিস্টারের। সে কি সেই কাজ করতে পারতেছে না? ডিফেন্স মিনিস্টার তাদের ডিজিএফআই কে তেমন অন করতেছে? আমি তো জানি না, বিশাল গ্যাপ। তার সাথে পরামর্শ করবেন, সময় পায় না কেউ কারোর কথা বলার। ওই আস্থার সংকট রয়ে গেছে। এত বছর একটা অভ্যাস করে আইছে, সেই জায়গায় কাজ করতে পারতেছে না। ডক্টর ইউনূস না পারে অন্য কেউ তাদের পক্ষে কথা বলবে, আদান প্রদান করবে, তথ্য আদান প্রদান করবে, সামনে যেন কি করণীয় উচিত, কোনো কিছু এটা হয়ে গেলে বড় সমস্যা। আর আমি মনে করি এই জায়গাটা অনেকদিন পর ওরা টের পাইছে। একটা বিপ্লব হয়েছে, সেনাপ্রধানকে একটা প্রশংসা দিতেই হবে, যত খারাপই হোক। সেনাপ্রধান তো ওই ওয়াকার আছে, সফের দুনিয়া একই পিস, এর আগে আদিজ একই পিস। তো মনে করেন ওয়াকার একটা গুণ আছে, অ্যাটলিস্ট ওয়াকার শেষ বেলায় আসলেও সে অস্ত্রের ব্যারেলটা ঘুরাইছে। এতে যদি একজন লোক বেঁচে যায় তাই প্রশংসার দাবিদার সে, আমার সে একটা বিপ্লবের একটা অংশ হয়। সে যদি কোনো ভুল করে উপদেষ্টা তারে আপন করে নিয়ে সংশোধন করা উচিত। উপদেষ্টা তারে আপন করে নিতে পারে নাই, আমি মনে করি সত্য কথা। যার জন্য দূরত্ব, এই দূরত্ব দায় দেয়। ডক্টর ইউনূস তো মনে করেন ইউরোপিয়ান স্টাইল দেশ চালাচ্ছেন, যার যার কাছে এসে করবে। আমার দেশটা এইভাবে চলে না। আমার দেশের সব কিছু প্রধান উপদেষ্টা, এটা হওয়া উচিত না। বাট আমার মনে হয় এখন সময় হয়েছে, সবাই বুঝতে পারছে বিশাল গ্যাপ আছে, এবং এই গ্যাপটা ফিল আপ করার জন্য যার দায়িত্ব ছিল উনি সেই কাজটা করেন নাই। নাম বলতে অসুবিধা নাই, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, ইনি এই গ্যাপটা ফিল করার কথা। সেনাবাহিনীর পক্ষ থেকে সব জিনিস পারবেন না, উনি কাছে আছেন। ওখানে আছেন ফেরদৌস, মনে হয় জেনারেল ফেরদৌস মোস্তাফি, তাই তো মনে হয় না? ফেরদৌস, হ্যাঁ, এনারা তো এই গ্যাপটা থাকার কথা না, কিন্তু গ্যাপটা করে ফেলছেন। কার উদ্দেশ্যে করতেন, কেন করছেন? আর আমি যদি বলি এনারা তো সে আওয়ামী স্পন্সর, তাই হয়তো ইচ্ছে করে এটা করছেন, গ্যাপ সৃষ্টি করছেন। আমি ভিতরে ঢুকে দিচ্ছি বিশাল গ্যাপ। আমি মনে করি অকালকে আমি পছন্দ করি আর না করি, দেশটা তো আমাদের, দেশটা তো আমাদের, এই দেশটাকে সাথে নিয়ে যাইতে হবে। যুদ্ধে আপনি বুড়া আঙ্গুল নিয়ে যাবেন, কাইনি আঙ্গুল নিয়ে যাবেন, অর্থাৎ একটা ঘুষি মারতে গেলে 5টা আঙ্গুলের দরকার। এই জায়গায় একটু ভুল হয়েছে। এটা আমার মনে হয় খুব দ্রুত মানে রিফিল হয়ে যাবে। আমি সাথে নিয়ে যেতে হবে। ভুল ত্রুটির মধ্যে আমরা মানুষ। এত বড় বড় নেতারা ভুল করছেন 16 বছর, কেউ প্রতিবাদ করেন নাই। এখন এসে যদি সব দোষ দেন তাহলে তো হবে না। সবাইকে আপন করে নিয়ে যাব। বাট আমার একটা দাবি থাকবে, যারা দোষী, এই কিলিং গ্রুপে ছিলেন, অন্যায় ছিলেন, তাদেরকে বর্জন করতে হবে, তাদেরকে দণ্ড দিতে হবে। তারপর আমরা নিয়ে যাই দেশটাকে। এখানে কোনো গ্যাপের অবস্থা নাই। মানে এখানে কেউ এসে দায়িত্ব নিয়ে কাজ করবে সেটা করেন নাই, তো করার স্কোপ ছিল অনেকের, করেন নাই। উল্টা নিজের ব্যক্তিগত সমস্যা দিয়ে ঝামেলা বাঁধায় রাখছে। আমার মনে হয় ইনশাল্লাহ সমস্যাগুলো কেটে যাবে। আগামী 2-3 দিনের মধ্যে দেখবেন যে শক্তিশালী দল হবে, দেশ হবে শক্তিশালী সরকারের মধ্যে ওয়াকার নিজে থাকবে, সেনাবাহিনী থাকবে, তারাই অগ্রণী ভূমিকা রাখবে ইনশাল্লাহ। কোনো ভুল ত্রুটি হবে না। খুশি হওয়ার কারণ নাই ভারতের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমরা এতটা শক্তিশালী হব, ভারতের আধিপত্য আর কোনদিন আসবে না। যারা মনে মনে সুখ করতেছিলেন ভুলে যান, এই দেশ হবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ভাই। জি, আমি ভারতের বিষয়টা যেহেতু একটু বলি, যে ভারতের খুশি হওয়ার কারণে আপনি বললেন, কিন্তু প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন ঘোষণা তিনিও দেন নাই। এনসিপির নাহিদ ইসলাম তিনি জানিয়েছিলেন। এতেই যে যতটা আনন্দিত হয়েছেন ভারত, তারা যেভাবে আনন্দ উদযাপন করছেন, এইটা তাদের বড় ধরনের একটা ষড়যন্ত্রের অংশ ছিল নাকি, ছিল কিনা, যে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে বাধ্য করা, রাজনৈতিক সংকট তৈরি করা? আমি মনে করবো ভাই, আমরা রাজনীতিবিদ না, সেনা প্রধান রাজনীতিবিদ না, এই যে আমাদের নাসির টাসির ইয়াং ছাত্রদের রাজনীতিবিদ না। বাট সালাউদ্দিন ভাইয়ের মতো একটা যোগ্য ব্যক্তি এরকম অশ্লীল কথা বলে, এটা কাম্য না, এটা মোটেও কাম্য না। আমরা তো সবাইকে মেনে নিছি, প্রেসিডেন্টকেও মেনে নিছি, তারপরে মনে করেন সবাইকে মেনে নিয়ে আগাই যাচ্ছে দেশটা। আমার মনে হয় এখন আমরা ভারতের কোনোভাবে খুশি হওয়ার কাজে নাই। এই জাতি চিনতে পারছে ভারত আমাদের একমাত্র শত্রু। 2 নম্বর শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগে ফিরে আসার কায়দা নাই। সুতরাং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাব, পৃথিবীর সেরা দেশ হবো আমরা ইনশাআল্লাহ।